আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেমির স্কুলের আজকের অ্যাডমিশনের ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সরলরেখার দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথমে আলোচনার টপিক হচ্ছে অ্যাক্সিস ট্রান্সফরমেশন। অর্থাৎ ধরা যাক এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এখন আমরা এদের ছেদবিন্দুকে তো সাধারণত মূলবিন্দু ধরে নিই। এখন এই মূলবিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক 3,5 এটা বলতে আসলে বোঝায় সে এক্স অ্যাক্সিস বরাবর 3 একক আর ওয়াই অ্যাক্সিস বরাবর 5 একক দূরত্ব গিয়ে এই জায়গাটায় পৌঁছে গেছে। মানে কি? মানে হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে যদি আমি বলি তাহলে সে প্রথমে ছিল হচ্ছে 0-তে, তারপরে সে ডান দিকে 1 ঘর 2 ঘর করে 3 ঘর গেল। তার মানে তার অবস্থানটা এখন আসলে এইটা মাইনাস এইটা, অর্থাৎ 3 - 0 করেই কিন্তু সে 3টা পেল। একইভাবে সে যখন ওয়াই অ্যাক্সিস বরাবর 5 একক গেল, তার মানে সে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে 5 একক গিয়েছে এবং এই 5 - 0 করেই সে কিন্তু আসলে তার স্থানাঙ্ক 5 পেল। অর্থাৎ এই 0, 0 এর সাপেক্ষে তার অবস্থান 3,5 বলতে আসলে বোঝায় তার অ্যাকচুয়াল অবস্থান থেকে মূলবিন্দুটার স্থানাঙ্কটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে অ্যাক্সিস ট্রান্সফরমেশনে আমরা এটাই অ্যাপ্লাই করব যে যদি আমাকে মূল বিন্দুটা 0, 0 থেকে অন্য কোথাও সরিয়ে দেয়, তখন আমরা আসলে ওই স্থানাঙ্কটা অ্যাকচুয়াল স্থানাঙ্ক থেকে বাদ দিয়ে দিলেই আমরা নতুন স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে একটা ম্যাথ করে ফেলি। এই ম্যাথে বলেছে যে 5,2 যদি নতুন মূলবিন্দু হয় তাহলে 2,2 বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে নতুন স্থানাঙ্ক ধরে নিই আমি এক্স প্রাইম আর হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমার এখনকার স্থানাঙ্ক হচ্ছে এটার জন্য 2, এটার জন্য 2। মূলবিন্দু স্থানান্তরিত হয়েছে 5,2-তে। তাহলে এখন যদি আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার নতুন স্থানাঙ্ক আসবে -3 আর হচ্ছে 0। তার মানে আমার অ্যান্সার হচ্ছে -3,0। তাহলে সামনে এগোনো যাক। এবার আমরা শিখবো হচ্ছে অ্যাক্সিস রোটেশন। তার মানে হচ্ছে ধরা যাক আমার অ্যাক্সিসটা ছিল হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, এটা ছিল হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এখন আমি যদি কলমের কালিটা একটু বদলিয়ে নেই, তাহলে আমি নতুন করে এক্স অ্যাক্সিসকে পুরান এক্স অ্যাক্সিস সাথে 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলাম। একইভাবে তাহলে নতুন ওয়াই অ্যাক্সিসটাও পুরান ওয়াই অ্যাক্সিস সাথে 30 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এই যে তারা আলাদা আলাদা করে ঘুরে গেল, তার ফলে বিন্দুদের স্থানাঙ্কের যে পরিবর্তন হবে সেটা আমরা এখানে শিখব। তো আমার ফর্মুলাটা হচ্ছে নতুন স্থানাঙ্ক এক্স প্রাইম হবে এক্স কজ থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর নতুন স্থানাঙ্ক ওয়াই প্রাইম হবে ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। চলুন তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো আমাকে বলেছে অক্ষদ্বয়কে আমি 30 ডিগ্রি কোণে ঘোরাবো, তার মানে আমার থিটার ভ্যালু হচ্ছে 30। তাহলে 5,5 বিন্দুটার নতুন স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমার এক্স প্রাইম হবে এক্স কস 30 প্লাস ওয়াই সাইন 30, অর্থাৎ 5 cos 30 প্লাস 5 sin 30, আর y প্রাইম হবে y cos 30 মাইনাস x sin 30, অর্থাৎ 5 cos 30 মাইনাস হচ্ছে 5 sin 30। তাহলে এইটাই হচ্ছে আমার নতুন স্থানাঙ্ক। আমরা মান বসিয়ে অ্যাকচুয়ালি ভ্যালুটা পেয়ে যাব। তো আশা করি বিন্দু স্থানাঙ্কের পরিবর্তনের এই ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে আমার সঞ্চার পথ। তো সঞ্চার পথ মানে হচ্ছে কোনো একটা বিন্দুর চলার যে পথ। তো এখানে আমাকে বলেছে যে 0,2 এবং এক্স অক্ষ থেকে একটা রেখার সেটের বিন্দুগুলোর দূরত্ব সমান। তার মানে যেই রেখার সেটের বিন্দুগুলোর দূরত্ব সমান সেটাকে আমি ধরে নেই হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স কমা ওয়াই ওই রেখার সেটটাকে রিপ্রেজেন্ট করে। এখন এই 0,2 থেকে এক্স ওয়াইয়ের দূরত্বটা আমরা প্রথমে বের করে ফেলি। তাহলে 0,2 আর এক্স ওয়াইয়ের দূরত্বটা আমার আসবে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এটার রুট। এখন ধরে নিচ্ছি একটা বিন্দুর দূরত্ব
বের করতে হলে আমাকে তো আগে বিন্দুটার অবস্থান জানতে হবে। তো ধরে নিচ্ছি একটা বিন্দু হচ্ছে আমার 2,3, তার মানে এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 একক গিয়েছে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 3 একক গিয়েছে। এখন এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। বিন্দুটা হচ্ছে এইখানে বসে আছে, তাহলে এই ডিস্টেন্সটা কি তার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা না? তাহলে এই ডিস্টেন্সটা আবার কি ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা এটা বলতে পারি যে যে কোনো অ্যাক্সিস থেকে কোনো একটা বিন্দুর ডিস্টেন্স হচ্ছে অপোজিট অ্যাক্সিসের ভ্যালু। তাহলে আমাকে বলেছে যে এক্স অক্ষ থেকে ওই বিন্দু সেটের বিন্দুগুলোর দূরত্ব এই 0,2 থেকে তার দূরত্বের সমান। তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা কত আসবে? আমার ওয়াই আসবে। তাহলে প্রশ্ন মতে ওয়াই ইজ ইকুয়াল টু √(x-0) হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখন যদি এটাকে আমরা ভাঙিয়ে দেই তাহলে আমার আসবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। দুই পাশ থেকে ওয়াই স্কোয়ার বাদ চলে যায়, তাহলে আমার থাকে এক্স স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে ওই বিন্দু সেটের সমীকরণটা হচ্ছে এইটা। এখন এটাকে আমরা একটু পলিশ করতে পারি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কমন নিলে y মাইনাস 1। তাহলে এটা দেখতে কিন্তু অনেকটা আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর মতো। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা পরাবৃত্তের সমীকরণ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। আচ্ছা, এই ম্যাথে আমাকে বলেছে 2-1 বিন্দু থেকে যেই সেটের বিন্দু সমূহের দূরত্ব 4 একক ওই সেটের বিন্দুগুলোর সঞ্চার পথ আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নেই ওই সেটটা হবে হচ্ছে আমার এক্স কমা ওয়াই। এখন আমাকে অপশন দেওয়া আছে কিছু, তো এই অপশনগুলো থেকে যে কোনো একটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু দূরত্ব বের করতে হবে তাহলে আমরা আগে এক্স কমা ওয়াই থেকে 2,-1 এর দূরত্বটা বের করে ফেলি। দূরত্বটা আসবে হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার, এটার উপরে রুট, অর্থাৎ দূরত্বটা আসছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। তো প্রশ্ন মতে এই দূরত্বটাই হচ্ছে 4 একক। তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকাল টু আমার আসছে 4 স্কোয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমার সঞ্চার পথ। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে চলুন পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে আমার পরামিতিক সমীকরণ। তো এইখানে ট্রিকটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেট দেওয়া থাকে, ওই কোঅর্ডিনেটের সঞ্চারপথটাই আমাকে আসলে বের করতে হয়। তো এখানে বলে দিয়েছে যে এ সাইন থেটা কমা এ কস থেটা এটা কি নির্দেশ করে। তাহলে এটাকে আমরা ধরে নিব হচ্ছে এক্স আর এটাকে আমরা ধরে নিব হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এ সাইন থেটা ইজ ইকুয়াল টু এক্স আর হচ্ছে এ কস থেটা ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ আর কস থেটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এ। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি তাহলে আমার আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটার ভ্যালু হচ্ছে আমরা জানি 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো এটাকে যদি আরেকটু আমরা মডিফাই করি তাহলে আমরা পাই এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে এটা আসলে কিসের সমীকরণ দাঁড়াচ্ছে? একটা বৃত্তের সমীকরণ। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা বৃত্ত নির্দেশ করে। পরেরটা দেখি। আচ্ছা, পরেরটাও একই জিনিস, আমাকে একটা কোঅর্ডিনেট দিয়ে বলেছে যে এটা কী ধরনের
সরলরেখা বা কী ধরনের বক্ররেখা বা কী ধরনের শেপকে নির্দেশ করে। তো আগের মতোই আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু পি কস থেটা মাইনাস এম আর ওয়াই ইজ ইকুয়াল টু কিউ সাইন থেটা মাইনাস এন। তাহলে এখান থেকে আমার আসবে এক্স প্লাস এম বাই পি ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা, আর এখান থেকে আমার আসবে ওয়াই প্লাস এন বাই কিউ ইজ ইকুয়াল টু আমার সাইন থিটা। তাহলে আমি যদি এটাকে ধরি ইকুয়েশন 1, এটাকে ধরি ইকুয়েশন 2, একইভাবে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি তাহলে আমার আসছে এক্স প্লাস এম হোল স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এন হোল স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে এক্স প্লাস এম হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা দেখতে অনেকটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মতো না? অর্থাৎ এটা কিন্তু আসলে একটা উপবৃত্ত। তার মানে এইটাও কিন্তু আসলে একটা উপবৃত্ত নির্দেশ করে। তার মানে নির্দেশ করা জিনিসটা হচ্ছে আমার উপবৃত্ত। তাহলে এরকম কিছু জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে, সেগুলো আমি পরের স্লাইডে লিখে দিয়েছি। যে আমার যদি এ কস থেটা আর এ সাইন থেটা বলে তাহলে এটা আসবে হচ্ছে বৃত্তের সমীকরণ। যদি এ কস থেটা আর বি সাইন থেটা বলে তাহলে আমার আসবে এটা উপবৃত্তের সমীকরণ। আর যদি আমাকে এ সেক থিটা আর বি ট্যান থিটা বলে তাহলে আসবে অধিবৃত্তের সমীকরণ। আর যদি এ টি স্কোয়ার 280 বলে তাহলে সেটা আসবে আমার পরাবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমরা পরের টাইপে যাই। পরের টাইপটা হচ্ছে আমার ঢাল। ঢাল বলতে আসলে বোঝায় এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। ধরা যাক এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আমি এক্স অক্ষে বরাবর 3 একক গেলাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি ধরা যাক আরও 3 একক যাব। এখন যদি এরকম এক্স অ্যাক্সিস বরাবর আরও 3 একক যাই, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি 9 একক চলে যাই তাহলে কিন্তু আমার পরিবর্তনটা বেশি হচ্ছে। এইটাই হচ্ছে আমরা ঢাল দিয়ে বুঝাই। তো ঢাল অ্যাকচুয়ালি আমার কতগুলো ফর্মুলা দিয়েও লিখতে পারি। ঢালকে আমরা এম দিয়ে লিখি, এমকে আবার লেখা যায় হচ্ছে ট্যান থিটা। ঢালকে আমরা লিখতে পারি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে। ঢালকে আমরা লিখতে পারি হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দিয়ে। আবার ax প্লাস by প্লাস c এই সরল রেখার ঢালকে আমরা লিখতে পারি মাইনাস a বাই হচ্ছে b দিয়ে। তাহলে এই সবগুলাই আমার হচ্ছে ঢালের ফর্মুলা। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এই ম্যাথে বলেছে যে y ইজ ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 এই একটা বক্ররেখার সমীকরণ। মূল বিন্দুতে এই বক্ররেখাটার নতির পরিমাণ কত? এই নতি মানে আসলে ঢাল বোঝায়। তো আমাকে যেহেতু এখানে একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, আমরা তাহলে এটা ঢাল একটা মাত্র উপায় বের করতে পারবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা বের করে ফেলি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমার আসছে 6x স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 মাইনাস 12 প্লাস 0। তাহলে আমার আসছে 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12, এটা হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স। এখন আমাকে বলেছে যে মূল বিন্দুতে, তাহলে এই সমীকরণটাতে আমরা x আর y এর ভ্যালু বসাবো হচ্ছে 0। তাহলে আমার আসবে যে 0 প্লাস 0 মাইনাস 12, তার মানে আমার ঢালের ভ্যালু আসছে মাইনাস 12। তাহলে চলুন অপশনগুলো দেখে নেই। অপশনগুলোই কিন্তু আমার আছে ডি এর ভ্যালু মাইনাস 12, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে ডি।
আচ্ছা, এখন আমরা মোটামুটি সরলরেখার একটা পার্ট কভার করে ফেলেছি। এখন আমরা শিখবো হচ্ছে সরলরেখার সমীকরণ নিয়ে। তো প্রথম সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। তার মানে এই সরলরেখাটা হচ্ছে এমন একটা সরলরেখা যে সবসময় মূল বিন্দু দিয়ে যাবে, এবং এটা হচ্ছে তার x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ থিটা। আর এই y ইজ ইকুয়াল টু mx এ এই m এর ভ্যালু হচ্ছে আমার tan থিটা। সব ধরনের সরলরেখার জন্যই এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটাই তার ঢাল হবে। তাহলে এই সরলরেখাটা শুধুমাত্র একটা পয়েন্ট দিয়েই যাবে সবসময়, সেটা হচ্ছে 0,0। বাকি পয়েন্ট দিয়ে যাবে যে না তা কিন্তু বলছি না, এর একটা সিগনেচার পয়েন্ট হচ্ছে 0,0। একইভাবে পরের সরলরেখাটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। অর্থাৎ এই সরলরেখাটার আমি যদি এই পয়েন্টটা থেকে একটু এলিভেশন দেই, অর্থাৎ তাকে যদি এখান থেকে শিফট করে আমি এই পয়েন্টে নিয়ে যাই, তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে আমার c। তাহলে y অ্যাক্সিস বরাবর c ডিস্টেন্স উপরে, তাহলে কোন বিন্দু আমরা পাবো? 0,c পয়েন্টটা পাবো। তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই সরলরেখাটার ঢাল আগেরটার মতোই m হবে, কিন্তু এই সরলরেখাটার সিগনেচার পয়েন্টটা হবে 0,c। মানে এই সরলরেখাটা সবসময় 0,c পয়েন্ট দিয়ে যাবে। পরেরটায় যাই। পরের সরলরেখাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা সরলরেখা। তো একটা আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম, আর এই সরলরেখাটাকে আমরা এভাবে লিখলাম। তো এই সরলরেখাটা বোঝায় সে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে এ একক আর ওয়াই অ্যাক্সিস থেকে বি একক অংশকে ছেদ করে। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক আমার আসবে a,0, আর এই পয়েন্টটার স্থানাঙ্ক আমার আসবে 0,b। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ অলরেডি হয়ে গিয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার আসবে ½ AB। তাহলে এই সরলরেখাটা সবসময় হচ্ছে 0,b আর a,0 পয়েন্ট দিয়ে যাবে, আর এই সরলরেখা দিয়ে একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় হবে ½ AB। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে এই ত্রিভুজটা সবসময় একটা সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবং এই ত্রিভুজে কিন্তু আমরা সূক্ষ্মকোণটাও চাইলে বের করতে পারি। কীভাবে বের করতে পারি? এই সমীকরণটার x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা যদি দেখি y/b ইজ ইকুয়াল টু 1 মাইনাস x/a, তাহলে এখান থেকে আমরা পাই যে y/b ইজ ইকুয়াল টু a মাইনাস x বাই হচ্ছে a। তাহলে ay ইজ ইকুয়াল টু ab মাইনাস bx। এখন তাহলে আমার আসছে যে y ইজ ইকুয়াল টু ab বাই a মাইনাস b বাই ax, বা আমরা পাচ্ছি যে y ইজ ইকুয়াল টু মাইনাস b বাই ax প্লাস হচ্ছে b। তাহলে আমার এইখান থেকে এইটা হচ্ছে আমার tan থিটার ভ্যালু। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আসবে এই ভ্যালুটা মাইনাস b বাই a। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস b বাই a। তাহলে এই সূক্ষ্মকোণটা কি আসবে? এই সূক্ষ্মকোণটা আসবে পাই মাইনাস tan ইনভার্স মাইনাস b বাই a। তাহলে আমরা কিন্তু এই সূক্ষ্মকোণটাও বের করে ফেললাম। তাহলে এই সূক্ষ্মকোণটা পেয়ে গেলে আমরা এটাও বের করে ফেলতে পারবো π/2 থেকে বাদ দিয়ে। তাহলে আমরা এই সরলরেখাটার জন্য একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাই, সূক্ষ্মকোণ পাই, কোঅর্ডিনেট জিওমেট্রির পয়েন্টগুলোও ইভেন বের করে ফেলতে পারি। এই সরলরেখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সরলরেখা। আচ্ছা, আশা করি আমরা এই সরলরেখাটার সব জিনিসগুলো বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা সামনে আগাই। ওকে, পরের সরলরেখাটার প্রথমটা হচ্ছে আমার এক বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ একটা র্যান্ডম সরলরেখা, যেই সরলরেখাটা একটা x1 y1 পয়েন্ট দিয়ে যাবে। সেই সরলরেখার সমীকরণ আসবে হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু mx মাইনাস x1। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, এটা কিন্তু আসলে যদি আমি x1 y1 এর ভ্যালু বসাই 0,0, তাহলে এটা কি রেসপন্ড করে? y মাইনাস 0 ইজ ইকুয়াল টু mx মাইনাস 0, অর্থাৎ y ইজ ইকুয়াল টু mx। তার মানে y ইজ ইকুয়াল টু mx কিন্তু এইটার একটা সিম্পলিফাইড ফর্ম।
আচ্ছা, পরের সরলরেখাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার দুই বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ কোনো একটা সরলরেখা ধরা যাক x1 y1 আর x2 y2 পয়েন্ট দিয়ে যাবে। তাহলে আমার সমীকরণটা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। আচ্ছা, ঠিক আছে, আমরা এই সরলরেখাটা বুঝতে পারলাম। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইকুয়েশন বের করার সময় ব্যবহার করি। পরের সরলরেখাটা আমাদের সবচেয়ে কম ব্যবহার করা হয়, কিন্তু সরলরেখাটা একটু ইম্পর্টেন্ট একটা সরলরেখা। তো পরের সরলরেখাটা হচ্ছে x cos a প্লাস y sin a ইজ ইকুয়াল টু p। এই সরলরেখার বৈশিষ্ট্যটা হচ্ছে এই সরলরেখাটা মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা দেওয়া আছে, অর্থাৎ এই লম্ব দূরত্বটা আমার দেওয়া আছে, এইটার ভ্যালু হচ্ছে p। আর এই লম্ব দূরত্বটা x অ্যাক্সিসের সাথে হচ্ছে a কোণ উৎপন্ন করে। এই a কোণটাই হচ্ছে এইখানে cos a আর sin a হিসাবে দেওয়া। তাহলে কোনো একটা সরলরেখা যদি মূল বিন্দু থেকে কিউ একক দূরত্বে থাকে এবং তারা যদি থিটা কোণ উৎপন্ন করে ওই সরলরেখার দূরত্বটা এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে আমরা লিখতে পারবো তখন এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ অ্যাকর্ডিং টু দিস সমীকরণ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কিছু ট্রিকি কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। তো প্রথম ট্রিক কোয়েশ্চেনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটা কখন একটা সরল রেখার সমীকরণ হবে? তো সরল রেখা তো একটা সঞ্চার পথ, তার মানে সঞ্চার পথে কিন্তু আমার কখনো x আর y এর ভ্যালু দুইটাই একসাথে 0 হতে পারবে না। তাহলে এই সরল রেখাটা তখনই একটা সরল রেখার সমীকরণ আমরা বলতে পারবো যখন a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু নট 0 হবে। মানে a এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি 0 হতে পারবে, b এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি 0 হতে পারবে, কিন্তু a আর b একই সঙ্গে 0 হতে পারবে না, এটা পসিবল না। অর্থাৎ আমরা কিন্তু a এর ভ্যালু যদি 0 বসাই তাহলে আমরা পাই যে by ইজ ইকুয়াল টু মাইনাস সি, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি, এটাও কিন্তু একটা সরল রেখা। আবার যদি আমি b ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে আমরা লিখতে পারি ax ইজ ইকুয়াল টু মাইনাস সি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ, এটাও কিন্তু একটা সরল রেখা। কিন্তু a আর b কে যদি 0 বসিয়ে ফেলি তাহলে আমার আসছে c ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু কোনো সরল রেখার সমীকরণ না। অর্থাৎ এই সমীকরণটা একটা সরল রেখার সমীকরণ হবে যদি এবং কেবল যদি a আর b একই সঙ্গে 0 না হয়। এখন কথা হচ্ছে যে আমরা যে বললাম y ইজ ইকুয়াল টু সি মাইনাস সি বাই বি আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এর একটা সরল রেখা, এটা কী ধরনের সরল রেখা? এরা হচ্ছে, আমি একটু চিত্র এঁকে বুঝাই তাহলে ভালো মতো বোঝা যাবে। তো ধরা যাক এইটা হচ্ছে একটা অ্যাক্সিস, তো এই অ্যাক্সিসে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, আর এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। ধরা যাক একটা সরল রেখা সে এই পয়েন্ট দিয়ে সোজা জায়গায় গেল এবং তার প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 করে করে আছে। তাহলে এই সরল রেখার সমীকরণটাকে আমরা তখন বলবো ওয়াই ইজ ইকুয়াল টু 5। এখন এই সমীকরণটা একটা বিশেষ বৈশিষ্ট্য মেনটেন করে, সেটা হচ্ছে যেহেতু এর কোঅর্ডিনেট অলওয়েজ ওয়াই এর ভ্যালু 5, তার মানে এরা কিন্তু সবসময় এক্স অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্স বজায় রাখতে চায়। তার মানে এরকম কখন হয়? যখন কোনো একটা সরলরেখা অন্য একটা সরলরেখার সমান্তরাল হয়। তার মানে আমি বড় করে বলতে পারবো যে y ইজ ইকুয়াল টু a, এই সরল রেখাটা সবসময় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। একইভাবে বলতে পারি যে x ইজ ইকুয়াল টু বি, এই সরল রেখা সব সময় হচ্ছে y অক্ষের সমান্তরাল। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরের কোয়েশ্চেনটা দেখি। তো পরের কোয়েশ্চেনটাই বলেছে যে সি এর মান কত হলে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা একই সরলরেখা নির্দেশ করবে। তো দুইটা সরলরেখা একই হওয়া মানে আসলে ওই সরলরেখার এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো সেম হওয়া বা এদের রেশিও সেম হওয়া
এবং সি এর ভ্যালুটাও সেম হওয়া, অর্থাৎ আমি যদি এদেরকে নাম্বারিং করি A1 B1 C1 A2 B2 আর C2, তাহলে A1 বাই হচ্ছে A2 ইজ ইকুয়াল টু B1 বাই হচ্ছে B2 ইজ ইকুয়াল টু C1 বাই হচ্ছে C2 ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। যদি এটা হয় তাহলেই একমাত্র এরা একই সরলরেখা নির্দেশ করবে। তাহলে আমি ভ্যালু বসিয়ে দেই 3/6 ইজ ইকুয়াল টু 2/4 ইজ ইকুয়াল টু 4/c। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি রেসপন্স করছে হাফ হিসাবে, এটা আমরা দেখতে পাচ্ছি রেসপন্স করছে হাফ হিসাবে। তার মানে 4/c এর ভ্যালুও আমার হাফ আসবে, অর্থাৎ c এর ভ্যালু আমার আসবে 8। তার মানে c এর ভ্যালু 8 হলেই এই সরলরেখা দুইটা একই সরলরেখা নির্দেশ করবে। পরেরটায় চাই। তো পরেরটা আমাকে বলেছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7 আর 3ax মাইনাস 5by প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 এরা একই সরলরেখা নির্দেশ করে। তাহলে আমাকে a আর b এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি 2x প্লাস 3y আর 7টাকে বাম পাশে নিয়ে আসলে আমার হচ্ছে এইটা, আর এই পাশে হচ্ছে আমি লিখতে পারি 3ax প্লাস মাইনাস 5by প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এইখানে এইটা আর এটা হচ্ছে a এর ভ্যালু, এইটা আর এটা হচ্ছে আমার b এর ভ্যালু, আর এইটা আর এটা হচ্ছে আমার c এর ভ্যালু। তাহলে এদেরকে যদি আমি ভাগ করে দেই তাহলে আমার আসবে 2 ডিভাইডেড বাই 3a ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই মাইনাস 5b ইজ ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইডেড বাই 15। তাহলে প্রথমে আমরা এইটা আর এইটাকে কম্পেয়ার করি। তাহলে 2 ডিভাইডেড বাই 3a ইজ ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইডেড বাই 15। তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 বাই a ইজ ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইডেড বাই 15। তাহলে এখান থেকে আমরা পাই 1 বাই a ইজ ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইডেড বাই 15 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমার আসছে 1 বাই a ইজ ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইডেড বাই 10। একইভাবে এবার আমরা নিব হচ্ছে পরের জোড়াটা, অর্থাৎ এইটা আর হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই মাইনাস 5b ইজ ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইডেড বাই 15। যদি আমি আর গুণন করে দেই তাহলে হচ্ছে 45 ইজ ইকুয়াল টু হচ্ছে 35b। তাহলে b ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 35, 5 দিয়ে কাটাকাটি করলে 9/7। তাহলে আমরা এখান থেকে a এর ভ্যালু পাই হচ্ছে মাইনাস 10/7 আর b এর ভ্যালু পাই হচ্ছে 9/7। সুতরাং আমার a, b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10/7, 9/7। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো পরের টাইপটা হচ্ছে আমার মধ্যবর্তী কোণ। তো আমরা এই কোশ্চেনটা বুঝি। আমাকে বলেছে যে 2x প্লাস 5y মাইনাস 7 আর 3x মাইনাস 7y প্লাস 10 এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে। তো আমি যদি ধরে নেই যে এই একটা সরলরেখা, সেটা হচ্ছে এরকম, আর এই সরলরেখাটা হচ্ছে এরকম, তাহলে আমাকে আসলে এই অ্যাঙ্গেলটা বের করতে হচ্ছে। এইটা হচ্ছে কত? তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি আর এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে এদের বিয়োগফলই তো এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল আসলে কি? এটা হচ্ছে ছিল আমার এক্স অক্ষ, আর এরা তখন এক্স অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করছিল। তাহলে আমরা যদি আসলে এদের ঢালটা বের করে ঢালটার ডিফারেন্স নেই, তাহলেই আমার মধ্যবর্তী কোণটা বের হয়ে আসছে। আমরা এখানে আসলে সেই কাজটাই করব। তাহলে আমরা আগে এটা ঢালটা বের করে ফেলি। প্রথমটা ছিল যে 2x প্লাস 5y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0।
তাহলে 5y ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2x, তাহলে y ইজ ইকুয়াল টু 7/5 মাইনাস 2/5x। একইভাবে 3x মাইনাস 7y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাই 3x প্লাস 10 ইজ ইকুয়াল টু 7y। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 3/7x প্লাস 10/7 ইজ ইকুয়াল টু y। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইটা হচ্ছে আমার একটা m আর এইটা হচ্ছে আমার একটা m। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে আমার অ্যান্সারটা হবে tan ইনভার্স 3/7 মাইনাস হচ্ছে tan ইনভার্স মাইনাস 2/5। এটাই হচ্ছে আমার ফর্মুলাটা। ওকে, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। সামনে আগানো যাক। তো এবার আমরা শিখবো হচ্ছে সমান্তরাল সরলরেখা নিয়ে। ধরা যাক এটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, এর ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস 5y প্লাস 2। তো সমান্তরাল হতে আরও একটা সরলরেখা লাগবে। তো ধরে নিলাম সেই সরলরেখাটা হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 4। তাহলে এই দুইটা সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এখন এই দুটো সরলরেখার মধ্যে আমরা কিন্তু একটা সিমিলারিটিস দেখতে পাচ্ছি। সেই সিমিলারিটিসটা হচ্ছে এইটুকু আর এইটুকু দুইটা সরলরেখার জন্যই সেম। তাহলে শুধুমাত্র বদলে যাচ্ছে আমার এই পার্টটা সি এর ভ্যালু, এছাড়া কিন্তু বাকি আর কোনো কিছুই চেঞ্জ হয় না। তাহলে দুইটা সরলরেখা সমান্তরাল মানে আসলে বোঝায় তাদের ax প্লাস by এই পার্টটুকু ইকুয়াল। তাহলে আমাকে যদি বলে একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওদের এই পার্টটুকু প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে তাদের ইন জেনারেল সমান্তরাল সরলরেখা। এখন যদি আমাকে বিন্দু একটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমি সি এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। যেমন ধরা যাক আমাকে বলল যে 2x প্লাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখাটার 2, 3 বিন্দুগামী আর একটা সমান্তরাল সরলরেখা বের করতে হবে। তো যেহেতু সমান্তরাল বলছে তাহলে এইটুকু আনচেঞ্জড, তাহলে লিখলাম 2x প্লাস 3y আর এইটুকুকে আমি ধরে নিলাম হচ্ছে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে লিখতে পারি 2x প্লাস 3y প্লাস কে যাচ্ছে হচ্ছে 2, 3 বিন্দু দিয়ে, তার মানে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু আসছে আমার মাইনাস 13। তাহলে এটা যদি আমি বসিয়ে দেই তাহলে আমার আসছে 2x প্লাস 3y মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখাটা 2, 3 বিন্দুগামী প্লাস এর উপরে এই সরলরেখাটা সমান্তরাল। এখন এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে আমি কিন্তু এটা একবারই বের করতে পারতাম। শর্টকাটটা হচ্ছে আমি এইটাকে যা আছে তাই লিখে ফেলবো। তাহলে 2x প্লাস 3y, এখন এটাকে কে ধরতাম না, তাহলে কে না ধরে আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু, এবার যেই বিন্দুগামী সেই বিন্দুটা হচ্ছে এইখানে আর এখানে বসায় দিব। তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা এখানেই হয়ে যায়। আশা করি আমরা শর্টকাটটাও বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। তো এই ম্যাথে বলেছে যে আলফা এর কোন মানের জন্য আলফা মাইনাস 1x প্লাস আলফা প্লাস 1y মাইনাস 7 এই রেখাটা 3x প্লাস 5y প্লাস 7 এই রেখাটা সমান্তরাল হবে। তাহলে যেহেতু সমান্তরাল তার মানে কি আলফা মাইনাস 1 এর ভ্যালু অ্যাকচুয়ালি 3, তাহলে আলফার ভ্যালু আমার আসছে 4। তাহলে এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারলাম আলফার ভ্যালু হচ্ছে 4, সুতরাং অ্যান্সার হচ্ছে আমার এ। এবার আমরা শিখবো হচ্ছে লম্ব সরলরেখা। তো কোনো একটা সরলরেখার উপরে লম্ব তখনই হবে যখন আমরা বলতে পারবো যে এদের ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, অর্থাৎ ax প্লাস by প্লাস c এই রেখাটার ঢাল ধরলাম m1 আর হচ্ছে dx প্লাস ey প্লাস f এই রেখাটার ঢাল ধরলাম হচ্ছে m2। যদি m1 m2 এর ভ্যালু -1 হয় তাহলে হবে এরা পরস্পরে লম্ব। এখন আমরা সমীকরণটা আসলে এত কষ্ট করে বের করি না। তো ধরা যাক 2x
প্লাস 3y প্লাস 4 এই সরলরেখাটার উপরে একটা লম্ব সরলরেখা সমীকরণ আমি বের করতে চাই। তো ওই সরলরেখাটা আসলে ধরা যাক 10,2 বিন্দুগামী হবে। তাহলে আমার শর্টকাটটা হচ্ছে আমরা এই সহগগুলাকে ইন্টারচেঞ্জ করব। তাহলে আমার আসছে 3x 2y, এই মাঝের চিহ্নটা বদলাই দিব, মাইনাস দিয়ে দিব, তার মানে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এবার এই সরলরেখাটা 10 বিন্দুগামী, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 10 - 2 × 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে 30 - 4 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু হচ্ছে -26। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3x - 2y - 26 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকেও কিন্তু আমরা শর্টকাটে করতে পারতাম। কিভাবে? ওই একই 3x - 2y ইজ ইকুয়াল টু 3 × 10 - 2 × 2। তাহলে এখান থেকে আমরা একবার লিখতে পারতাম 3x - 2y - 26 ইজ ইকুয়াল টু 0। আশা করি লম্ব সরলরেখার ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো একটা ম্যাথ দেখে নিই। তো ম্যাথে বলেছে যে কে এর কোন মানের জন্য 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 আর 3x প্লাস ky প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এই রেখা দুইটা লম্ব হবে। তো যেহেতু এরা লম্ব, তার মানে এখানে কিন্তু সহগটা আসলে ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে কে এর মান আসলে হচ্ছে 2। এখন অ্যান্সার কিন্তু 2 না, কারণ আমার কিন্তু মাঝের চিহ্নটাও বদলানোর কথা। এখানে প্লাস ছিল, তাহলে এখানে কত আসবে? মাইনাস। তার মানে 3x - 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আসলে কিন্তু পুরাটাই, অর্থাৎ কে এর ভ্যালু হচ্ছে -2। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরের টাইপে যাই। পরের টাইপটা হচ্ছে ছেদবিন্দু এবং একটা শর্ত। তো আমাকে বলেছে যে 4x প্লাস 3y - 12 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 5y - 10 ইজ ইকুয়াল টু 0 এই রেখা দুইটার ছেদবিন্দুগামী একটা সরলরেখা বের করতে হবে এবং ওই সরলরেখাটা হবে হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এদেরকে সলভ করে ফেললেই কিন্তু আসলে ছেদবিন্দুটা আমার বের হয়ে আসবে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এদেরকে আমরা সলভ করি আগে। তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটরের ইকুয়েশন ফর্মেটে যাব। তারপরে আমরা a1 এর ভ্যালু বসাবো হচ্ছে 4, b1 এর ভ্যালু বসাবো হচ্ছে 3 আর c1 এর ভ্যালু বসাবো কিন্তু 12, কারণ এটাকে আমার এই পাশে নিয়ে যেতে হবে। একইভাবে a2 এর ভ্যালু বসাবো হচ্ছে 2, b2 এর ভ্যালু বসাবো হচ্ছে 5 আর c2 এর ভ্যালু বসাবো কিন্তু +10। তাহলে আমার ছেদবিন্দুটা আসবে হচ্ছে 15/7 আর 8/7। তার মানে x এর ভ্যালু হচ্ছে 15/7 আর y এর ভ্যালু হচ্ছে 8/7। তাহলে এই সরলরেখাটা কি x অক্ষের সমান্তরাল হবে? তাহলে x অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা এবং সেই সরলরেখাটা হচ্ছে 15/7 আর 8/7 বিন্দুগামী। তার মানে এই সরলরেখাটা হবে। তার মানে এই সরলরেখাটার y এর কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি কি 8/7। তার মানে y ইজ ইকুয়াল টু 8/7। এটাই কি আমার এই সরলরেখাটার সমীকরণ হওয়ার কথা না? সুতরাং অ্যান্সার হচ্ছে y ইজ ইকুয়াল টু 8/7। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় যাওয়া যাক। এবার আমরা শিখবো হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার দূরত্ব। তো ধরা যাক যে ax প্লাস by প্লাস c x1 y1 c1 এই সরলরেখাটা আর ax2 প্লাস by2 প্লাস c2 এই সরলরেখাটা, এই দুইটাই হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে এদের দূরত্বটা হবে হচ্ছে আমার c1 মাইনাস c2 এর পরমান ডিভাইডেড বাই √a² প্লাস b²। আচ্ছা, চলুন তাহলে একটা ম্যাথ করে নেওয়া যাক। এখানে বলেছে যে 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এই রেখা সমান্তরাল এবং রেখাটি থেকে 10 একক দূরবর্তী রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে আমাদের কিন্তু প্রথম পার্টটুকু ইকুয়াল থাকছে। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণটা হবে 3x প্লাস 4y প্লাস 5 এর জায়গায় হবে হচ্ছে c
ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার বের করতে হবে। এখন সি এর ভ্যালুটার সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি এইভাবে যে 5 আর সি এর ডিফারেন্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি দূরত্ব না? এই দূরত্ব দেওয়া আছে হচ্ছে 10 একক, তার মানে ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে আমি যদি মানটা বসিয়ে দেই তাহলে 5 মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 5 মাইনাস সি পরম মান ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 5, তাহলে 5 মাইনাস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 50, কারণ পরম মানটা উঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার সি এর ভ্যালুটা আসছে হচ্ছে 5 প্লাস মাইনাস হচ্ছে 50। তাহলে যদি প্লাস 50 নেই তাহলে সি এর ভ্যালু আসে হচ্ছে 55, আর যদি মাইনাস 50 নেই তাহলে সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 45। তার মানে আমার সমীকরণটা আসলে হবে 3x প্লাস 4y প্লাস 55 ইজ ইকুয়াল টু 0, আর 3x প্লাস 4y মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবার তাহলে পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তার মানে হচ্ছে আমার মিরর ইমেজটা বের করতে হবে। তো প্রতিবিম্বের প্রথম সাব টপিকটা হচ্ছে আমি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্বটা বের করতে চাই। তো প্রথম ম্যাথ দেখি। প্রথম ম্যাথে বলেছে 5,7 বিন্দুর সাপেক্ষে 1,3 বিন্দুর প্রতিবিম্বটা নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিই এখানে আমার আছে 1,3 আর এখানে আছে হচ্ছে 5,7। তাহলে 5,7টা হচ্ছে আমার মিরর, তাহলে এটা হচ্ছে আমার মিরর হবে। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আর এই প্রতিবিম্বের ডিস্টেন্সটা ইকুয়াল হবে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি তো দুইটা বিন্দুর মাঝে একটা বিন্দু আছে এবং এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা দুইটাই ইকুয়াল। তার মানে অ্যাকচুয়ালি কি এই বিন্দুটা হচ্ছে এইটা আর এটার মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5, একইভাবে y প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে x এর ভ্যালু আমার আসছে 9 আর y এর ভ্যালু আমার আসছে 11। তার মানে আমার প্রতিবিম্বটা হবে 9,11। আশা করি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব আমরা বুঝতে পেরেছি। এবার আমরা শিখব হচ্ছে অক্ষের সাপেক্ষে বিন্দু। তাহলে এখানে বলেছে যে 4,5 এই বিন্দুটার x অক্ষের সাপেক্ষে এবং y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বটা আমাকে বের করতে হবে। তাহলে আমি একটা অক্ষ ব্যবস্থা আগে এঁকে ফেলি যে এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। এখন পয়েন্টটা আছে হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমার 4,5। এখন আমি যদি x অ্যাক্সিসের সাপেক্ষে প্রথমে বের করতে চাই তাহলে এইটাকে আমি ধরবো হচ্ছে আমার মিরর। তাহলে এটাকে যদি আমি মিররটা ধরি তাহলে আমার প্রতিবিম্বটা আসবে হচ্ছে এই পাশে। তাহলে x অ্যাক্সিসের এই ডিস্টেন্সটা কিন্তু আমার এখানে বদলাচ্ছে না, তার মানে এই পয়েন্টটার x কোঅর্ডিনেটও কিন্তু 4 হচ্ছে। আর আমরা জানি হচ্ছে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা অলওয়েজ ইকুয়াল হবে। তার মানে এদিকে যদি সে 4 ঘর যায় এদিকেও সে যাবে 4 ঘর। আমার এখানে y কোঅর্ডিনেট দেওয়া আছে হচ্ছে 5, তার মানে এদিকে সে গিয়েছে হচ্ছে 5 ঘর, তার মানে নিচের দিকে সে 5 ঘর যাবে। তো y কোঅর্ডিনেট উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ, তার মানে আমার কোঅর্ডিনেট আসবে হচ্ছে 4,-5। তাহলে 4,5 এটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আমার আসবে 4,-5। একইভাবে আমি যদি এই সরলরেখাটার বা এই বিন্দুটার জন্য y অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিবিম্বটা বের করতে চাই তাহলে এটা হচ্ছে আমার তখন মিরর ইমেজ, এটা হচ্ছে আমার তখন মিরর হবে। তাহলে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা আমার ইকুয়াল হবে তখন, আর y এর এই কোঅর্ডিনেট তো আমার তখন বদলাবে না। তাহলে আমার এইখানে y এর কোঅর্ডিনেট হবে কিন্তু 5, আর এই দিকে হচ্ছে x এর ভ্যালু পজিটিভ আর এইদিকে হচ্ছে x এর ভ্যালু নেগেটিভ, তার মানে আমার এই কোঅর্ডিনেটটা হবে হচ্ছে -4,5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা পয়েন্টের x বা y অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করতে হয় তাহলে x অক্ষের সাপেক্ষে যখন প্রতিবিম্ব বের করব তখন আসলে আমি y এর চিহ্নটা বদলাই দিব, যখন আমি y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বটা বের করব তখন আমরা আসলে x এর চিহ্নটা বদলাই দিব। তাহলে আমার শর্টকাটটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে বললে y এর চিহ্ন বদলাবো, আর y অক্ষের সাপেক্ষে বললে আমি x এর চিহ্ন বদলাবো।
আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। তো এটাকে আমরা 3টা কেসে ভাগ করি। কেস 1 হচ্ছে এটা। তো এখানে বলেছে যে 3x - y এই রেখাটার সাপেক্ষে আমাকে 4x + y = 0 এই রেখাটার প্রতিবিম্বটা বের করতে হবে। তার মানে এই রেখাটা হচ্ছে আমার মিরর আর এই রেখাটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, 3x - y = 0, তার মানে এটাকে আমরা লিখতে পারি আসলে y = 3x। একইভাবে 4x + y = 0, এটাকে আমরা লিখতে পারি y = -4x। তার মানে এই সরল রেখাটার ঢাল হবে হচ্ছে tan inverse 3 আর এই সরল রেখাটার ঢাল হবে হচ্ছে tan inverse -4। তাহলে আমরা ঢালের ভ্যালুটা যদি বের করে ফেলি, তাহলে আমার ঢালের ভ্যালু একটার জন্য আসছে 71.57। তাহলে এইটার ঢাল হচ্ছে 71.57 ডিগ্রি আর এইটার ঢালটা হচ্ছে -75.96 ডিগ্রি। এখন আমরা এই সরলরেখা দুইটাকে আগে আঁকি। তাহলে এইটা হচ্ছে আমার অক্ষ ব্যবস্থা, এইটা হচ্ছে আমার প্রথম সরলরেখা যেটা হচ্ছে 71.57 ডিগ্রিতে আছে, আর এই সরলরেখাটা হচ্ছে আমার পরের সরলরেখা যেটা হচ্ছে 75.96 ডিগ্রিতে আছে। তাহলে এই সরলরেখাটা তো আমার মিরর, তাহলে এই মিররের সাথে আমার লক্ষ্যবস্তুর টোটাল অ্যাঙ্গেল হবে হচ্ছে এইটা। তাহলে মিররের সঙ্গে লক্ষ্যবস্তুর টোটাল অ্যাঙ্গেলটা তাহলে আমার কত আসছে, 71.57 + 75.96 = হচ্ছে 147.53। তাহলে এই সরলরেখার সঙ্গে এই দিকে 147.53 যদি আমি যাই, তাহলে আমি হচ্ছে আমার প্রতিবিম্বটা পাব। এখন এতটুকুর ভ্যালু হচ্ছে 147.53। তাহলে আমি যদি ঢাল দিয়ে সেটাকে বের করতে চাই, তাহলে আমার এইখান থেকে অ্যাঙ্গেলটা নিতে হবে না? তাহলে আমার প্রতিবিম্ব যে রশ্মিটা, সেইটার জন্য আমার ঢাল আসবে হচ্ছে 147.53 প্লাস হচ্ছে 71.57 = আমার আসছে 219.1। তাহলে আমার ঢালটা হবে হচ্ছে y = tan 219.1 × x, কারণ এই সবগুলো রেখাই মূলবিন্দুগামী। তাহলে আমার আসলে আসছে যে y = 0.81x। এটাই হচ্ছে আমার প্রতিবিম্বটা। আশা করি আমরা কেস 1-এর এই প্রবলেমটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের কেসে যাই। পরের কেসটা হচ্ছে এটা, যে x + y - 9 এই রেখাটার সাপেক্ষে x - y + 2 এই রেখাটার প্রতিবিম্ব বের করতে হবে। তো এটাও তাহলে আগের মতো আমরা করতে পারি। তো যদি আগের মতো করি, তাহলে আমরা কি দেখতে পাই যে x + y = হচ্ছে 9। তাহলে y = 9 - x, আর এইখানে হচ্ছে x + y
আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে আমি যদি এই দুইটা রেখাকে কম্পেয়ার করি তাহলে আমার একটাই আসছে ওয়াই ইজ ইকুয়াল টু -x প্লাস 9, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে এই রেখাটার আর এই রেখাটার দুইটার আলাদা আলাদা আমি এম কিন্তু পেয়ে যাচ্ছি। এইটার এম হচ্ছে আমার -1 আর এইটার এম হচ্ছে আমার 1। তাহলে এম আর এম এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমার আসছে কিন্তু -1। তার মানে ঢাল দুইটার গুণফল হচ্ছে আমার -1। তার মানে এটা হচ্ছে আমার লম্ব সরলরেখা। তো দুইটা সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে কিন্তু আমাদের একটু অন্যভাবে ব্যাপারটা চিন্তা করতে হবে। তার মানে এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এই রেখাটা আর এই রেখাটা যদি পরস্পর লম্ব হয় তাহলে ধরা যাক এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এই রেখাটার সাপেক্ষে এর প্রতিবিম্ব বের করতে বলা হয়েছে। তাহলে এই রেখাটার সাপেক্ষে এর প্রতিবিম্ব আসলে কিন্তু এই রেখাটা নিজেই হবে না, কারণ এটা হচ্ছে আমার আপতন কোণ, এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। আপতন কোণ প্রতিফলন কোণ এখানে সমান, তার মানে রেখাটা কিন্তু সেমই থাকছে। অর্থাৎ এই দুইটা রেখা যদি আমার লম্ব হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে প্রতিবিম্বটা আসলে যেই রেখাটা ছিল সেই রেখাটাই থাকবে। তার মানে অ্যান্সার আমার আসলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 সে নিজেই। এখন এই ম্যাথটা কিন্তু আমরা ঢাল না বের করেও করতে পারতাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ এখানে হচ্ছে +1 +1, এখানেও এক্স এর সহগ আর ওয়াই এর সহগ +1 +1। এদের মাঝের চিহ্ন এখানে ছিল প্লাস, এটা গেল উল্টিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে কিন্তু আমরা দেখেই বলতে পারতাম যে এই দুইটা সরলরেখা হচ্ছে পরস্পর লম্ব। তার মানে তখন আমরা দেখেই বলতে পারতাম যে এটার প্রতিবিম্ব সে নিজেই হবে। তো আশা করি কেস 2টা আমরা বুঝতে পেরেছি। এবার কেস 3তে যাই। কেস 3 হচ্ছে এই সেম সরলরেখাটার মধ্যে একটা টুইস্ট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 9 এই সরলরেখার সাপেক্ষে এবার এক্স প্লাস ওয়াই প্লাস 2 এই সরলরেখার প্রতিবিম্বটা বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0। এই দুইটা সরলরেখারই এই পার্টটা কিন্তু সেম, তার মানে এরা আসলে কি সমান্তরাল সরলরেখা। এখন দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল, এদের আমার প্রতিবিম্ব এখন বের করতে হবে। তাহলে এই এক্স প্লাস ওয়াই মাইনাস 9 আর এক্স প্লাস ওয়াই প্লাস 2 এই দুইটার মধ্যে যার সাপেক্ষে বের করছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস 9 এটা হচ্ছে এইটা। তাহলে লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার C1 এর ভ্যালু হচ্ছে -9, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে C2 এর ভ্যালু হচ্ছে আমার +2। তাহলে আমি যদি এখন C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করি তাহলে আমার আসবে হচ্ছে -9 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 2। তাহলে এখান থেকে আমার আসবে -11 বাই রুট 2 এর পরম মান, তার মানে এখান থেকে আসবে 11 বাই রুট 2। তো এখন যদি আমরা ধরে নিই আমার সরলরেখার সমীকরণটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন বলতে পারি এই যে এই সি আর হচ্ছে এই C1 এর ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আমার এটা সমান আসবে। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে সি মাইনাস -9 এর পরম মান ডিভাইডেড বাই রুট 2 ইজ ইকুয়াল টু 11 রুট 2। তাহলে এখান থেকে আমার আসবে সি প্লাস 9 ইজ ইকুয়াল টু +-11। তাহলে এখান থেকে আমরা সি এর একটা ভ্যালু পাবো হচ্ছে +11 -9 মানে 2, যেটা আমার অলরেডি আছে, আর এটা পাবো হচ্ছে -11 -9 তার মানে হচ্ছে -20। তাহলে আমার সমীকরণটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তো নেক্সট সরলরেখাটা বা এটার সমান্তরাল প্রতিবিম্বটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমার সমান্তরাল সরলরেখার প্রতিবিম্ব বের করার প্রসেসটা কি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা হচ্ছে রেখা সাপেক্ষে বিন্দুটা বের করব। তো এতক্ষণ আমরা কিন্তু বিন্দু সাপেক্ষে বিন্দু বের করেছিলাম, রেখা সাপেক্ষে রেখা বের করেছিলাম। এবার হচ্ছে মিক্স করে করব, অর্থাৎ রেখা সাপেক্ষে বিন্দুটা বের করতে চাই। তো আমাকে রেখাটা বলে দিয়েছে যে 2x + 3y - 6 এই রেখার সাপেক্ষে 610 বিন্দুটার প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 2x + 3y - 6, আর 610টা ধরলাম এখানে আছে। তাহলে যদি এটার প্রতিবিম্ব আমাকে বের করতে হয়, তাহলে অবশ্যই এই রেখাটার লম্ব সরল রেখাটার সমীকরণ বের করতে হবে, যেই সমীকরণটা আসলে এই বিন্দু দিয়ে যায়। বের করে ফেললাম। দেন আমি এই ছেদবিন্দুটা বের করব। তাহলে এখন একটা বিন্দু পেয়ে গেলাম। তাহলে এরপরে কিন্তু জাস্ট একটা বিন্দু জানি, আরেকটা বিন্দু জানি, এইটার সাপেক্ষে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে শুরু করি। তাহলে 610 বিন্দুগামী আর 2x + 3y - 6 রেখার উপরে লম্ব সরলরেখাটা কি আসবে? 3x - 2y = 3 × 6 - 2 × 10। তাহলে আমার আসছে 3x - 2y = 18 - 20। তাহলে 3x - 2y + 2 = 0। তাহলে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা, এদের ছেদবিন্দু আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি ছেদবিন্দুটা বের করি, তাহলে আমার আসছে 6/13 আর 22/13। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 6/13 আর 22/13। এখন আমি জানি হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে 6,10, এই পয়েন্টটা হচ্ছে 6/13 আর 22/13। তাহলে এই পয়েন্টটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করব? x + 6/2 = 6/13, y + 10/2 = 22/13। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 13x + 78 = 12। তাহলে 13x = -66। তাহলে x = -66/13। একইভাবে y এর ভ্যালু আমরা পাচ্ছি 44 - 130 / 13। মানে -86/13। তাহলে প্রতিবিম্বটা আসবে হচ্ছে -66/13 আর হচ্ছে -86/13। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো এরই সাথে সরলরেখার দ্বিতীয় পর্বের ক্লাসটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি যে টপিকগুলো আমরা কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে আমি নাফিজ ইসলাম আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।